ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আপনারা যদি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশ মূলত দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার তিন প্রকার রয়েছে, একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই তিন রকম ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। আমরা এখানে এই তিন প্রকারের নাম লিখি। আমরা এখানে এই তিন প্রকার ভগ্নাংশের নাম লিখলাম, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই তিন প্রকার ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো, মিশ্র ভগ্নাংশকেও আমরা সাধারণ ভগ্নাংশ বলবো। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝানো হয় যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট। এখন একটি ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? ঠিক প্রকৃত ভগ্নাংশের উল্টা, বিপরীত। অর্থাৎ যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আমরা এখানে দুইটা ভগ্নাংশ শিখলাম, একটি বুঝলে আরেকটি অটোমেটিক হয়ে যায়। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ এখানে আমরা মূলত লবের দিকে তাকাবো। লব কি হরের চাইতে ছোট? যদি ছোট, প্রকৃত ভগ্নাংশ। লব কি হরের চাইতে বড়? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ একত্রে যেই ভগ্নাংশটা তৈরি করে তাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 4 একটি পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভগ্নাংশ না, যে 4 একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। একটু আগে কিন্তু আমরা প্রকৃত ভগ্নাংশ শিখে আসছি। প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশটি তৈরি করে তাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। এখন আরেকটা উদাহরণ যদি দিতে চাই তাহলে আমরা দিতে পারি এরকম, যে 5 সমস্ত 4/3। এখন এই যে পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ অংশ যেটি, তাকে আমরা সমস্ত বলে থাকি। 5 সমস্ত 4/3, 4 সমস্ত 2/1। তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে আমরা শিখলাম। এখানের মধ্যে পূর্ণ অংশটিকে আমরা সমস্ত বলি এবং বাকিটাকে আমরা যেভাবে করে বলার কথা 4/3 এইভাবে করে উচ্চারণ করে থাকি। 5 সমস্ত 4/3, 4 সমস্ত 2/1, তারপরে হচ্ছে 9 সমস্ত 7/3, এভাবে করে আমরা বলে থাকি। তাহলে এই যে আমরা এখানে 3টি ভগ্নাংশ শিখলাম, এই 3টি ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। এই সবগুলো ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের অন্তর্ভুক্ত। এরপরে 2 নম্বর যেই টপিকসটা রয়েছে তা হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কি? সমতুল ভগ্নাংশ হচ্ছে একটি ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নতুন করে যে ভগ্নাংশটি পাওয়া যায় তাকেই বলা হয় সমতুল ভগ্নাংশ। যদি একটি উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। যেমন আমি যদি এখানে লিখি যে 4/3 এটি একটি ভগ্নাংশ। এখন আমাকে যদি বলা হয় যে এই ভগ্নাংশের আরেকটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো, তাহলে আমি এটা এরকম করতে পারি যে লব এবং হর উভয়টাকে, খেয়াল রাখতে হবে, উভয়টাকে একই সংখ্যা দ্বারা গুণ করব। আমি লবকে যেই সংখ্যা দ্বারা গুণ করব, হরকেও সেই একই সংখ্যা দ্বারা গুণ করব। এখন লবকে একটা সংখ্যা দিয়ে গুণ করলাম, 4কে আবার হরকে আবার অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করলাম না, আমরা একই সংখ্যা দিয়ে লব এবং হর উভয়টাকে গুণ করব। আমি যদি এখন 3কে 2 দ্বারা গুণ করি, 4কেও যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। নতুন করে যেই ভগ্নাংশটি আমরা পেলাম তাকে বলবো 4/3 এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে 2 দ্বারা গুণ করলাম এটা কি নির্দিষ্ট? না, আপনি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবেন। আপনি চাইলে এখানে 5 দ্বারা গুণ করতে পারবেন, চাইলে 7 দ্বারা গুণ করতে পারবেন, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবেন, শুধুমাত্র শূন্য ব্যতীত।
তাহলে একটি ভগ্নাংশকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলে বা ভাগ করলে, এখানে আরেকটা বিষয়, ভাগও করতে পারবেন আপনি, অর্থাৎ একটি ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে নতুন যেই ভগ্নাংশটি পাওয়া যায় তাকেই পূর্বের অনুপাতের সমতুল অনুপাত বলা হয়। তাহলে আমরা তো এখানে আমাদের গুণের মাধ্যমে সমতুল ভগ্নাংশ কীভাবে নির্ণয় করতে হয় শিখলাম। এখন আমরা ভাগের মাধ্যমে শিখব। আমরা লিখলাম 20/16 একটি ভগ্নাংশ। এখন আমরা চেষ্টা করব একই সংখ্যা দ্বারা এই দুইটি ভগ্নাংশকে ভাগ করার জন্য। আমরা দেখব যে কোন সংখ্যা এই দুইটার মধ্যেই যায়, লবের মধ্যেও যায়, হরের মধ্যেও যায়। সেটি হচ্ছে 4। আমরা 4 দ্বারা 16কে ভাগ করতে পারি, 4 দ্বারা 20কে ভাগ করতে পারি। তাহলে কত হবে? 16কে 4 দ্বারা ভাগ করলে হয় 4, 20কে 4 দ্বারা ভাগ করলে হয় 5। এই যে 5/4 বের হইল, আমরা বলবো 20/16 এই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ হলো 5/4। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লব এবং হরকে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করেছি। এটা হচ্ছে শর্ত যে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। নতুন করে যেই ভগ্নাংশটি পাওয়া যাবে তাকে বলা হবে পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা শিখলাম। এখন আমরা 3 নম্বর এই পয়েন্ট, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এটি শিখব। কিন্তু এটি শেখার আগে সমতুল ভগ্নাংশের আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে, যদি আপনাদেরকে দুইটি ভগ্নাংশ দেওয়া থাকে যে 5/4 আবার 7/3, এখন এই যে দুইটি ভগ্নাংশ দেওয়া, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে এই দুইটি ভগ্নাংশ কি সমতুল ভগ্নাংশ, একটি ভগ্নাংশ আরেকটি ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কিনা, এটা যদি জিজ্ঞাসা করে, তখন বের করার পদ্ধতি হচ্ছে একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হরকে গুণ করব, একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হরকে গুণ করব। তাহলে 4-এর সাথে 7কে গুণ দিলে হয় 4 × 7 = 28, আর 5-এর সাথে 3-এর গুণ দিলে হয় 3 × 5 = 15। তাহলে আমরা দেখলাম যে না, গুণফল সমান হয় নাই। সুতরাং আমরা বলবো যে না, এই দুইটি ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ নয়। আবার যদি আমরা আরেকটা উদাহরণ এখানের মধ্যে দিতে চাই, তা হচ্ছে 7/5 এবং 21/15। আমরা দুইটি ভগ্নাংশ লিখলাম। এখন যদি বলে এই দুইটি ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ, এইটার মতো আমরা কাজটা করব। একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হরকে গুণ দিব। তাহলে 5 × 21, 5 × 21 = 105। আবার আরেকটি ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হরের গুণ দিব। তাহলে 15 × 7। তাহলে 15কে যদি আমরা 7 দিয়ে গুণ দিই, 7 × 15 = 105। আমরা দেখলাম যে দুইটা গুণফল সমান হলো। আমরা বলবো এই দুইটি ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ। এই দুইটি ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ। আমাদের নিজেদেরকে যদি একটি ভগ্নাংশ দিয়ে যদি তার সমতুল ভগ্নাংশ তারা বের করতে বলে, তখন আমরা এই পদ্ধতিতে করব। আর যদি তারা নিজেরা দুইটি ভগ্নাংশ দিয়ে যদি তারা জিজ্ঞাসা করে যে এরা কি সমতুল ভগ্নাংশ, তখন আমরা এই পদ্ধতিতে করব। একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হরের গুণ দিব, একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হরের গুণ দিব। যদি দেখি গুণফলগুলো সমান হয়, আমরা বলবো যে ওই দুইটি ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ। এটা তো পদ্ধতি, এই অঙ্কটা করার এটা পদ্ধতি। এখন এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিই সেটা কিভাবে হলো। এই যে 7/5, আমি এখানে 7/5 লিখি। আমি যদি 5 এবং 7 লব এবং হরকে উভয়টাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 3 × 5 = 15, 3 × 7 = 21। তাহলে 7/5 এই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ হলো 21/15। আবার আমরা যদি 21/15 এখানে লিখি, আমরা যদি লব এবং হর উভয়টাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 3 15-এর মধ্যে যায় 5 বার, 3 21-এর মধ্যে যায় 7 বার। 21/15 এই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ হলো 7/5। তাহলে আমরা এই পদ্ধতিতে, যদি আমাদেরকে দুইটি ভগ্নাংশ দিয়ে বলে যে তারা সমতুল কিনা, তখন আমরা এই পদ্ধতিতে করতে পারবো। তাহলে আমরা এখানে সাধারণ ভগ্নাংশ এবং সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা 3 নম্বর যেই পয়েন্ট, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এখন যদি আমরা এখানের মধ্যে একটা ভগ্নাংশ লিখি, যেমন
4 সমস্ত 3 ভাগের 2। আবার বারবার বললেন যে আমি একই উদাহরণ বারবার দিতেছি, এটা চলে আসতেছে, সেজন্য আমি এটা দিয়ে দিতেছি যে 4 সমস্ত 3 ভাগের 2 একটি মিশ্র ভগ্নাংশ। এটিকে যদি সাধারণ ভগ্নাংশ, এখানে সাধারণ ভগ্নাংশ বলতে মূলত আমরা অপ্রকৃত ভগ্নাংশকে বোঝাচ্ছি, যে একটি মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব। সেটি হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশটি আছে, এই মিশ্র ভগ্নাংশের মধ্যে হর যেটা আছে, হরের সাথে পূর্ণ সংখ্যার মানে পূর্ণ অংশ তার গুণ করব, তার সাথে লবকে যোগ করব। যোগ করার পরে যে যোগফলটা বের হবে তাকে আমরা লব হিসাবে লিখে দিব। যেমন এখানে হর হচ্ছে 3 আর পূর্ণ অংশ হচ্ছে 4। 3 আর 4 গুণ করলে হয় 3 4 12, 12 আর লব 2 যদি যোগ করি তাহলে হয় 14, আর নিচে হচ্ছে 3, তাহলে 3 ভাগের 14। তাহলে 4 সমস্ত 3 ভাগের 2 এটি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কিভাবে করব, তা হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিব, তার সাথে লব যোগ করব। তাহলে 3 4 12, 12 আর 2 হচ্ছে 14, আমি 14 লিখলাম, উপরে লব হিসাবে লিখে দিলাম। আর হর যা ছিল এখনো হর তাই থাকবে।